নির্বাচন মানে কোনো অবস্থায় বলবো না যে 100% সহি বাংলাদেশ নির্বাচন। 7ই জানুয়ারি নির্বাচন আমার একটা ইয়ে ছিল, এই যে অনেক জায়গায় 60-62টা জায়গা আওয়ামী লীগের মন্ত্রী হেরেছে, তাই না? এরা আমার ধারণা ছিল দে উইল প্লে ভাইটাল রোল, অপোজিশন হিসাবে তার একটা ভাইটাল রোল। এইখানে আমি আশাহত হয়েছি। তারা এখন দেখা যায় মোর ক্যাথলিক দেন দ্য পোপ, অনেকেই 2-4টা এক্সেপশন ছাড়া। তো এখনো হয়েছে কি জানেন, আমাদের রাজনীতি তথা রাজনীতিবিদদের হাসনা এটা কথা বলে না গ্রাম দেশে যে রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে গেছে, এটা কিন্তু একটা প্রচলিত জোকসি বলেন আর হতাশার এই বলেন। আপনি দেখেন যেমন আমি কিছু কিছু ব্যাপারে খুব মানে নিজের কাছে খুব অবাক। আমি কিন্তু ভেবেছিলাম যে এই 60-62 জন যদি একটা স্ট্রং অপোজিশনের রোল প্লে করে, আমি কিন্তু 2-4 জন জিজ্ঞেস করছি ভাই আপনারা এরকম করলেন, তাদের জবাব কি জানেন? নাম বলবো, তারা আরে ভাই আগেরবার তো আর দলের নমিনেশন নিতে হবে, খামাখা বিরোধিতা করে লাভ। আপনি ধরলে এই 5 বছরও বাণিজ্য নষ্ট করবে, তার তো এটা বাণিজ্যের জন্য এই পথটা দরকার। আর হয়েছে কি একটা জিনিস দেখেন, আগে রাজনীতি কারা করতো বা এখন কারা করে, এখন কত পার্সেন্ট ব্যবসায়ী শান্ত, অ্যারাউন্ড 60% তো বলা হয় বোধহয় ব্যবসায়ী। ব্যবসায়ীরা কিন্তু যেখানে কোথায় বিনিয়োগ করে, যেখানে তার পুঁজিটা উঠে আসবে, এটা ভাই অর্থনীতির একদম খবর মতো। আমি সেখানেই বিনিয়োগ করব যেখানে আমার ঝুঁকি কম, যেখানে আমার মুনাফার নিশ্চয়তা আছে। তো ব্যবসায়ীরা দেখছে রাজনীতি তো ভালো ব্যবসা, কাজে তারা এখানে আসতেছে। এতে করে যেটা হচ্ছে এলাকার ত্যাগী নেতৃত্ব হারিয়ে যাচ্ছে। আপনি নেতা তৈরি তো কোনো ইয়ে নেই আমাদের। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি, যাদের ছাত্র নেতা দেখেছি, তারা একটা পায়জামা পাঞ্জাবি বা একটা কোনো রকম একটা প্যান্ট, একটা হাফ শার্ট, স্যান্ডেল বা চপ্পল। এখন দেখেন তো ছাত্র নেতাদের রবরবা কি, এটা বিএনপির আমলেও বলতেছে, আওয়ামী লীগের আমলেও বলতেছে। এখন ছাত্র নেতা হওয়া মানে আপনি ওই যে ইয়ের আমাদের সময় আমরা তো 80s ছাত্র, তখন ছাত্র নেতারা এগুলো তো স্বপ্ন দেখতো না, মানে স্বপ্ন দেখে না, স্বপ্ন দেখতো না। তাই একটা বেসিক দেখেন আপনি তো বলতে পারেন যে তাদের কি সকালাত থাকতেই পারে, সবারই আছে, তাই না? কিন্তু সকালাদের পূরণের মাধ্যমে আমার সকালাত যদি একটা পুরো সিস্টেম নষ্ট করে দেয়, সেই সকালাতকে আপনি কি সকালাত বলবেন নাকি অপরাধ বলবেন, সেটা তো একটা বিবেচনায় নিতে হবে, তাই না? আসলে এটা কাজল ভাই, ওই যে এক সময় বাংলাদেশে রাজনীতি বলেন, চিকিৎসক বলেন, সাংবাদিক বলেন, বিভিন্ন এদেরকে বলা হয়তো একটু সেবাধর্মী মানবিক মানুষ। সেবাধর্মী মানবিক মানুষ মানে তারা মানুষের কথা, দেশের কথা নিজের আগে ভাববে, ওইটা ভাববে, সঙ্গে সঙ্গে নিজের কথা ভাববে, কিন্তু সেটা একদম রিভার্স হয়ে গেছে। এখন সবাই আগে নিজের কথা ভাবে, জানে যে এই দেশের টাকা থাকলে যা খুশি তাই করা যায়, ক্ষমতা থাকলে যা খুশি তাই করা যায়, ফলে তার নিজের টাকা, দম্ভ, ক্ষমতা এইসব নিয়ে বেশি ভাবে। আর যেটা কাজল ভাই বলছিলেন, একটু শেষ করি কাজল ভাই, যে ব্যবসায়ী এবং পলিটিশিয়ানের পার্থক্য হলো একজন ট্রু পলিটিশিয়ান সে ভাবে জনগণের এবং দেশের লাভের কথা, নিজের লাভের কথা না। আর ব্যবসায়ী ভাবে তার বিনিয়োগের নিজের লাভের কথা। এখন সেই যে পলিটিক্সে যে আসলো, সে দেখছে এইখানে তাকে বিনিয়োগ, তাকে এই পদে বিনিয়োগ করলে তার প্রফিট কি হবে, সে প্রফিট সে তুলে নিবে, এতে তারে দোষ দেওয়ার। পলিটিশিয়ানরা কেন তার কাছে বিক্রি হইলো? তার টাকার কাছে দলকে বিক্রি করে, তার টাকার কাছে পদকে বিক্রি করে, তার টাকার কাছে নমিনেশন বিক্রি করে, গোটা নিজের সত্তাকে বিক্রি করে দেয়। পলিটিশিয়ানদের কাজই হচ্ছে ব্যবসা, বিজনেসম্যানদের ব্যবসা করা, পলিটিশিয়ানরা তাদের হাতে আত্মসমর্পণ করে। 75 আগ পর্যন্ত কিন্তু এই অবস্থা ছিল না, আরেকটু যুক্ত করি, ব্যবসায়ী রাজনীতিবিদের পাশাপাশি আমলারাও ব্যাপক আকারে রাজনীতিতে যুক্ত হচ্ছেন এবং আমলারা অনেকটা নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন রাজনীতিকে, এরকম একটা বিষয়ে আলোচনা হয়েছে সংসদে। সরকারি বেসরকারি আমলাদের তো এখন টার্গেটই থাকে রিটায়ারমেন্ট করে কবে এমপি হবো, ম্যাক্সিমামেরই তো তাই, তাই না? ওই যে বললাম না, ভাই সেটুকুও তো আমরা এক পর্যায়ে মেনেই নিয়েছিলাম, রিটায়ারমেন্টের এত বছর পরে এমপি হবে, কিন্তু এখন তো পদে থেকেও রাজনীতি করে, সে পদে থেকে সবাইকে বক্তৃতা দেয়, রাজনীতিবিদ। আমি যখন পদে আছি, আমার হাতে যে অ্যালোকেশন গুলি আছে আমি আমার এলাকায় দিই, কারণ আমি জানি যে ভবিষ্যতে আমি এখান থেকে এমপি হবো। তখন বলতে পারবে কাজল ভাই এই রাস্তা করছে, এই করছে, স্কুল করছে, মানে রাজনৈতিক মঞ্চে বক্তব্য দিচ্ছেন। একজন পদধারী, একজন প্রশাসনের বড় কর্তা, তিনি এলাকায় গিয়ে তার স্বজনের বা অনুগত বা পক্ষে রাজনৈতিক বক্তৃতা দিচ্ছেন। এটা বলছেন কেন? একজন পুলিশ অফিসার পোশাক পরে ভাইয়ের নমিনেশন জমা দিতে গেছেন। অবশ্যই এটা একটা ভালো দিক দেখলাম যে নির্বাচন কমিশন
এটা নিয়ে অ্যাকশন নিতে বলেছে। তো এগুলি আরো বাড়াতে হবে। আমি যেটা বারবার বলতে চাচ্ছি, এই জাতীয় ঘটনাগুলিকে এনকারেজ করতে হবে যাতে আরেকজন সাহসটা না পায়। তো একটার ব্যাপারে যদি তাই, কারণ আপনি দেখেন কোথায় গেছি আমরা, এমনি যদি সিভিল ড্রেসে যাইতো তাও এক কথা, সে একদম ইউনিফর্ম পরে ভাইয়ের নমিনেশন জমা দিতে গেছে। এটা কি সরকার নির্বাচন কমিশন সাময়িকভাবে ব্যবস্থা নেবে, কিন্তু রাষ্ট্রে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হচ্ছে এগুলোর ফলে। মনে করে যে এটা তার জন্য খুব ইতিবাচক দিক, যেটা আমি আখারের কথা বললাম খলিফা পালা, তো এই জিনিসগুলি কিন্তু আলটিমেটলি ক্ষতি করে। কিন্তু ওবায়দুল কাদের সাহেবরা তো ওই যে ওইসব নিয়ে ব্যস্ত, তৃণমূল লেভেলের থেকে যে ওই ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, এগুলি কিছু হচ্ছে ল বা আইন, কিছু হচ্ছে মোরাল বা নৈতিকতা। আপনি ভাবতে পারেন যে একজন আইজিপির ভাই সে একটা দল থেকে ইলেকশন করছে, একটা সর্বোচ্চ আমাদের খুবই মানে বাহিনীর আপন ভাই সে করছে, একজন সিসি তার আপন ভাগ্নে নির্বাচন করছে একটা দল থেকে। এইখানে ফেল করুক পাশ করুক ওইটা ইস্যু না, নৈতিকতার মানদণ্ডে সাধারণত যারা এরকম বড় পদে থাকে তারা যাতে বিতর্ক মুক্ত থাকতে পারে সেই জন্য ফ্যামিলি মেম্বার এবং কাছের নিবৃত্ত রাখে। বাংলাদেশে ওই কালচারটা তো নষ্ট। কথাটা বললে খাবো, আমাদের রাজনীতির পচন শুরু হয়েছে ৭৫-এর পর। আপনি দেখেন তো ৭৩-এর পার্লামেন্টে রাজনীতিবিদের বাইরে কজন ছিল, তাহলে দিনে দিনে এটা বেড়েছে। উনি করছে, আমি এর চেয়ে এক ধাপ বেশি করছি, আপনি এক ধাপ বেশি করছে। আমরা হয় কি, ওই যে আমরা এখন তো আমাদের নেতৃবৃন্দ দেখবেন খালি স্ট্যাটিস্টিক্স দিয়ে ব্যস্ত। ওই যে ইংরেজিতে একটা কথা আছে, মিথ্যা নাকি ৩ রকম, লাই, ড্যামলাই অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। আমরা এখন স্ট্যাটিস্টিক্স নির্ভর হয়ে যাচ্ছি। কিছু হলে বিদেশে হয়েছে এই জন্য দাম বাড়ছে আমাদের জন্য। আরে বাবা, বিদেশে যে দাম বাড়ছে ও বেটার ফিনান্সিয়াল অবদান, ইকোনমিক পজিশনটা কি, ওর সোশ্যাল সিকিউরিটি কি, এগুলি দেখেন না। কমছেও তো অনেক দেশে। না আমি বাজেটটাই ধরলাম, কিন্তু ওই ধরেন নরওয়ে কমে নাই অনেক দেশে, না বাড়ছেই ধরলাম। নরওয়ে বা যে কোনো একটা দেশে ফর এক্সাম্পল, ওই দেশের একজন সাধারণ নাগরিকের যে সোশ্যাল সিকিউরিটি, তার যে পার ক্যাপিটা ইনকাম, ওইটার সঙ্গে কি আমারটা যায়? কাজে তুলো উদাহরণের জন্য আমরা যদি একদম প্রতিবেশী ভারতের কথাই চিন্তা করি পণ্যের দিক থেকে, তাদের সাথে তো ফারাক ব্যাপক না। আপনি শ্রীলঙ্কায় মুদ্রাস্ফীতি ৮০-তে উঠে গেছিল, সেখান থেকে আপনার ১০-এর নিচে নেমে আসছে, আর আমার দেশ কি করে ১২-তে চলে যায়? এটার কারণটা কি? কারণ হলো ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কার যেটা রাষ্ট্রীয় ব্যাংক, তার ম্যানেজমেন্ট। আর আপনি তো ব্যাংকে ঢুকতেই দেন না, তো আপনি দিয়ে আর কি বলবো আমি।